আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে বাড়িতে অবস্থান করছো। কোভিড-19 করোনা ভাইরাস জনিত দীর্ঘদিন প্রাতিষ্ঠানিক বন্ধের কারণে আমরা আমাদের প্রতিষ্ঠানে যেতে পারছি না, ক্লাসরুমে ফিরতে পারছি না। তোমাদেরও পদচারণায় আমাদের কলেজ ক্যাম্পাসটা মুখরিত হচ্ছে না। স্বভাবতই তোমাদের সাথে সাক্ষাতের একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে সবসময় বিরাজমান থাকে। এই দীর্ঘ বন্ধে নিশ্চয়ই তোমরা ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক নানাবিধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলে এবং তোমাদের সময়টুকু ভালো কেটেছিল। কিছুদিন আগে আমাদের একটি চমৎকার উৎসবের দিন অতিক্রান্ত হয়েছে। আমি বিশ্বাস করি যে ওই সময়টুকু তোমাদের ভালো কেটেছিল, ঈদের সময়টুকু তোমাদের ভালো কেটেছে এবং ভবিষ্যতেও যে অনাগত দিনগুলো আমাদের সামনে আসতেছে সেই সময়টুকু তোমাদের ভালো কাটবে, এই প্রত্যাশা নিয়ে আজকে আমার লাইভ ক্লাসে, দ্বিতীয় লাইভ ক্লাসে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ঈদের আগে আমার যে প্রথম লাইভ ক্লাস ছিল সেখানে আমি বাংলা দ্বিতীয় পত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের আলোচনা শুরু করেছিলাম। ওই আলোচনাটা ছিল প্রথম পর্ব এবং আজকের যে আলোচনা সেটা হচ্ছে ওই অধ্যায়ের দ্বিতীয় পর্ব এবং শেষ আলোচনা। এই আলোচনা, আজকের আলোচনার মাধ্যমে আমি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণের পঞ্চম অধ্যায়টি শেষ করব। প্রথম যে লাইভ ক্লাস ছিল সেখানে আমি ব্যাকরণের পঞ্চম অধ্যায়ের বাক্যতত্ত্বের ওই অধ্যায়ের আলোচনায় বাক্যের সংজ্ঞা দিয়েছি। বেশ কয়েকজন ব্যাকরণবিদ এবং ভাষাবিজ্ঞানীর সংজ্ঞা তোমাদেরকে আমি জানিয়েছিলাম, উদাহরণ জানিয়েছিলাম। সেই সাথে ব্যাকরণের এই বাক্যতত্ত্বের বাক্যের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি। সেখানে গঠন অনুসারে বাক্যের যে শ্রেণীবিভাগ সেগুলো নিয়ে আলোচনা করেছি। ওই ভাগগুলোর সংজ্ঞা তোমাদেরকে আমি বলেছি, প্রয়োজনীয় উদাহরণ দিয়েছি, কিভাবে উত্তর লিখতে হবে সেই কথা আমি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে জানানোর চেষ্টা করেছি। আমি আলোচনা করেছিলাম অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ, সেখানেও সেই প্রকারভেদের নামগুলো তোমাদেরকে আমি জানিয়েছিলাম, সংজ্ঞা বলেছিলাম এবং উদাহরণ আমি তোমাদেরকে জানিয়েছিলাম। এবং সেই আলোচনায় আমি জানিয়েছিলাম যে এই দুটি প্রশ্নের মধ্যে, যে গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ এবং অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ, এই দুটা প্রশ্নের মধ্যে কিছুটা গুরুত্বপূর্ণ হচ্ছে গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ এবং কম গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ। এই জন্যই যে আমরা গত কয়েক বছরের বোর্ডের প্রশ্ন যখন পর্যালোচনা করি তখন আমরা দেখতে পাই যে বাক্যতত্ত্ব থেকে যে দুটি প্রশ্ন প্রায়ই দেয়া হয় এর মধ্যে একটি হচ্ছে গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ, আর একটি হচ্ছে একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন সেটি, যেটি আমরা আজকে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আজকের এই আলোচনার মাধ্যমে আমরা 3টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আমি আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য। তোমরা খেয়াল করবে, এটা তোমার পরীক্ষায় আসার মতো প্রশ্ন এবং আমাদেরকে একটু জেনে নিতে হবে যে কোন কারণে বা বাক্যের কি কি গুণ থাকলে একটা বাক্য সার্থক হয়। আমরা তো অনেক বাক্যই বলে থাকি, অনেক কথাই বলে থাকি, সকল বাক্যই কি সার্থক হয়? সকল কথাই কি সার্থকতা পায় না। কিন্তু কোন বাক্যটা সার্থক হবে, কোন বাক্যটা শুদ্ধ হচ্ছে, কি কি গুণ এই বাক্যের অর্জন করতে হয়, সেই গুণগুলা নিয়ে আমরা আলোচনা করবো এবং এটা কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এবং অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, আমি আবারও বলছি, গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ যেটা আমি প্রথম পর্বে আলোচনা করেছিলাম এবং আজকের আলোচনার প্রথম প্রশ্ন, একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন, সেই প্রশ্নটা কিন্তু, এই দুটা প্রশ্ন যদি আমার প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে পড়ে রাখে তাহলে পরীক্ষায়, ইন্টারনাল পরীক্ষায় হোক অথবা বোর্ড ফাইনাল পরীক্ষায় হোক,
যে কোনো পরীক্ষায় ওরা এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন ওরা পেয়ে যাবে। আমার বিশ্বাস এবার যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে, যাদের লকডাউন জনিত কারণে পরীক্ষা যথাসময়ে হয়নি এবং হবে হয়তো ভবিষ্যতে, তারাও আমার বিশ্বাস যে আজকে যে প্রশ্নটা আলোচনা করব, প্রথম প্রশ্নটা, সেই প্রশ্নটা তারা পেয়ে যাবে তাদের প্রশ্নে, এবং আমার বিশ্বাস তারা এই প্রশ্নের উত্তরটা যথাযথই লিখতে পারবে, যেমনটা হয়তো তোমরাও চেষ্টা করবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দ্বিতীয় প্রশ্নটা শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, আমরা যারা বাংলা ভাষা সাহিত্যের ছাত্র এবং শিক্ষক, যারা বাংলাকে পছন্দ করি, বাংলা ভালো লিখতে চাই, ভালো ভালো বাক্য চয়ন করতে চাই, শুদ্ধ শব্দ লিখতে চাই, তাদেরকে আমাদের দ্বিতীয় প্রশ্নটা একটু ভালো করে শুনতে হবে এবং জানতে হবে। কেন? কারণ আমরা এখানে আলোচনা করব বাক্য শুদ্ধতার শর্তাবলী, অর্থাৎ কি কি শর্ত পালন করলে, কি কি কাজ করলে একটা বাক্য শুদ্ধ হয় সেটা আমরা জানবো, এবং কি করলে অশুদ্ধ হয় সেটাও কিন্তু আমরা একই সাথে জেনে দেবো। যদি আমরা এই শুদ্ধতার শর্তাবলীগুলো একটু মনে রাখতে পারি এবং কি কি কারণে বাক্য অশুদ্ধ হয় সেটা যদি আমরা নির্ণয় করতে পারি, তাইলে আমাদের ব্যাকরণের 6 নম্বর অধ্যায়ে যেই প্রশ্নটা আসে বাক্য শুদ্ধিকরণ, অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ বাক্যকে শুদ্ধ করে লেখা, সেই বাক্যগুলো লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এই জন্যে আমাদের শুধু পরীক্ষায় পাশের জন্য নয়, পরীক্ষায় নম্বরের জন্য নয়, দাপ্তরিক কাজে, ব্যবহারিক জীবনেও কিন্তু আমাদের এই 2 নম্বর প্রশ্নের বেশ গুরুত্ব রয়েছে। কারণ আমরা কিন্তু বাংলা মাতৃভাষা, যেহেতু আমাদের বাংলায় কথা বলি, বাংলায় গান গাই, সবকিছু বাংলাতে করছি, আমরা ভাবছি যে বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, আমরা যা বলছি যা করছি সবই বোধহয় শুদ্ধ। নর্দে, কারণ ব্যাকরণের সকল বিষয় কিন্তু নিয়ম মেনে চলে, শৃঙ্খলা মেনে চলে। হ্যাঁ, এই সুতরাং শৃঙ্খলা মেনে চললে আমি যা ইচ্ছা তাই কিন্তু আমি লিখতে পারবো না। আমি কিন্তু প্রথম পর্বে যে আলোচনা করেছি, সেই আলোচনায় কিন্তু আমি জানিয়েছিলাম যে ব্যাকরণ এমন একটা অংশ আমাদের সাহিত্যের মধ্যে, বাংলার, যে অংশটুকুতে আমাদের নিজেদের থেকে কোনো কথাবার্তা বলার কোনো সুযোগ নাই। আমি যে কথাবার্তাগুলো আজকে তোমাদেরকে বলছি এবং যেটা আমি আগে বলেছি, সকল কথাবার্তা এগুলো আমি কোনো না কোনো ব্যাকরণবিদের অথবা কোনো ব্যাকরণ বই থেকে জেনে তোমাদেরকে জানিয়েছি। সুতরাং এখানে ব্যাকরণে তুমি কোনো অংশকে তোমার নিজের মতো করে বলার কোনো সুযোগ নাই, লেখার কোনো সুযোগ নাই। তুমি অন্য কোনো প্রশ্নের উত্তরে, বাংলা প্রথম পত্রের কোনো গল্পের, কোনো কবিতার, অথবা নাটকের, অথবা উপন্যাসের, হ্যাঁ, অথবা কোনো ভাব সম্প্রসারণ লিখতে গেলে, অথবা রচনা লিখতে গেলে, অথবা তুমি কোনো চিঠি লিখতে গেলে, সেখানে হয়তো তোমার নিজের কথাগুলো, নিজের ভাষা, নিজের মতো করে লেখার হয়তো চেষ্টা করবে, কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে তুমি যাই লিখছো সেই জায়গায় কিন্তু তোমাকে ফিরে আসতে হবে যে তুমি যে বাক্যটা লিখছো সেই বাক্যটা একটি সঠিক বাক্য কিনা, শুদ্ধ বাক্য কিনা, এবং ওই বাক্যটা তার জন্য বাক্য শুদ্ধতার যে গুণগুলো, সার্থক হওয়ার জন্য যে গুণগুলো, সেইগুলো ওই বাক্য অর্জন করেছে কিনা। যদি এগুলা অর্জন করে থাকে তাইলে অবশ্যই ওই বাক্যটা হবে সার্থক বাক্য। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তো চলো আমরা আজকের প্রশ্নগুলো একটু আলোচনায় চলে যাই, এবং তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং আমি বিশ্বাস করি যে এই প্রশ্নটা যেটা আমরা শুরুতে আলোচনা করবো, একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন, গুণ বা বৈশিষ্ট্য বা লক্ষণ, তুমি যে নামেই পরীক্ষায় আসো, কোনো বাক্য সার্থক কিনা বা কতটুকু সার্থক, কোনো বাক্য অশুদ্ধ কিনা, কতটুকু অশুদ্ধ, অথবা শুদ্ধ কিনা, এটা নির্ভর করবে কিন্তু 3টা গুণের উপর। তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে 3টা গুণ, অর্থাৎ একটি সার্থক বাক্যের গুণ থাকবে 3টা। প্রথমটা হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা এই শব্দটির বানানের দিকে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করব, কারণ এই শব্দের বানানটা শুধু আমাদের শিক্ষার্থীরাই নয়, যারা বাংলা লিখে বা বাংলা একটু লেখালেখি করেন, চর্চা করেন, তারাও কিন্তু এই বানানটাকে হর হামেশাই ভুল করে থাকেন, আর আমাদের শিক্ষার্থীরা তো ভুল করতেই থাকে। আর এরপরে আসবে আকাঙ্ক্ষা, তারপরে আসবে আসক্তি। আসক্তি নয় কিন্তু, নট এডিক্টেড, আসক্তি। আসক্তি শব্দের আরেকটা অর্থ হচ্ছে নৈকট্য। নৈকট্য। তাহলে খেয়াল করে, 1 নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা, 2 নম্বর হচ্ছে আসক্তি বা নৈকট্য, এবং 3 নম্বর হচ্ছে যোগ্যতা। আশা করছি তোমরা আমার বোর্ডের লেখাগুলো দেখতে পাচ্ছ। তোমরা খেয়াল করবো, আমি প্রথমে লিখেছি আকাঙ্ক্ষা, তারপরে হচ্ছে আসক্তি বা নৈকট্য, তারপর হচ্ছে যোগ্যতা। এই 3টা গুণ একটি সার্থক বাক্যকে অবশ্যই অর্জন করতে হবে।
যদি একটা বাক্য এই 3টা গুণ অর্জন করতে না পারে তাইলে সেটা সার্থক হবে না। তাইলে আমরা ধরে নিতে পারি যে একটি সার্থক বাক্যের কয়টা গুণ থাকবে? অবশ্যই 3টা গুণ থাকবে। এই 3টা গুণের প্রথমটি হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এবং আমি তোমাদেরকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করব, অনুরোধ করব যে এই 3টা গুণের যে বানানগুলো আছে, স্পেলিং আছে, সেই স্পেলিংটা, বানানটা তোমাদেরকে অবশ্যই একটু গুরুত্ব দিয়েই কিন্তু লিখতে হবে। কারণ যে যদি প্রশ্নের শুরুতেই তুমি অশুদ্ধ শব্দ লিখতে থাকো, ভুল বানান লিখতে থাকো, তাইলে যিনি তোমার খাতা পরীক্ষা করবেন, যিনি এক্সামিনার, পরীক্ষক, তিনি তোমার সম্পর্কে একটা খারাপ ধারণা তার তৈরি হয়ে যাবে। তো সুতরাং তোমার সম্পর্কে যেন তার কোনো খারাপ ধারণা তৈরি না হয়, একজন পরীক্ষকের মেজাজ মর্জি যেন ঠিক থাকে, সেই জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে? এই সমস্ত বানানগুলো অবশ্যই ঠিক করে লিখতে হবে। চলো আসো আমরা এখন এই আকাঙ্ক্ষা কি এটা একটু জেনে নিই। তোমরা খেয়াল করো, আকাঙ্ক্ষা শব্দের আমরা যদি প্রতিশব্দ জেনে নিই, আকাঙ্ক্ষা শব্দের একটা প্রধান প্রতিশব্দ হচ্ছে ইচ্ছা, অভিপ্রায়, কামনা, বাসনা। তোমরা খেয়াল করবা, বাক্যের অর্থ ভালোভাবে বোঝার জন্য একটি শব্দ শোনার পর আরেকটি শব্দ শোনার যে ইচ্ছা বা আগ্রহ, সেটি হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা। একটি শব্দ, বাক্যের মনোভাব, বাক্যের অর্থ ভালোভাবে বোঝার জন্য একটি শব্দ শোনার পর আরেকটি শব্দ শোনার যে ইচ্ছা, তাই হচ্ছে আকাঙ্ক্ষা। তোমরা খেয়াল করবা, তুমি যখন বাক্য বলবে, বাক্য যদি তুমি অসম্পূর্ণভাবে বলো এবং তুমি যাকে বলবে, যাকে উদ্দেশ্য করে বলবে, তার যদি আকাঙ্ক্ষার নিবৃত্তি না ঘটে, তার যদি আকাঙ্ক্ষা না মেটে, ইচ্ছা যদি পূরণ না হয়, তার অর্থাৎ শ্রোতার আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত ওই বাক্যটা তার নির্দিষ্ট আকাঙ্ক্ষার যোগ্যতা অর্জন করতে পারবে না। সুতরাং তুমি যে বাক্যটা বলবে, সেই বাক্য দ্বারা তোমার মনোভাব পরিপূর্ণভাবে প্রকাশ পাইতে হবে এবং যাকে উদ্দেশ্য করে বলছো তার আকাঙ্ক্ষারও নিবৃত্তি করতে হবে, তার আকাঙ্ক্ষা, ইচ্ছা পূর্ণ হইতে হবে। যদি পূর্ণ হয় তাহলে কিন্তু বাক্য তার আকাঙ্ক্ষার যে গুণটা, সেটা তার অর্জিত হবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, তোমরা নিশ্চয়ই বুঝবে। আমি সহজ করে উদাহরণ দিব। আমি যদি বলি যে ছেলেটি হন্তদন্ত হয়ে, তারপরে আর কিছু বললাম না, ছেলেটি হন্তদন্ত হয়ে। তুমি দেখো, তোমার মনে কিন্তু একটা প্রশ্ন এখন জেগেছে যে স্যার, ছেলেটি হন্তদন্ত হয়ে তারপরে কি হবে? এই যে আকাঙ্ক্ষা, এই যে আকাঙ্ক্ষা, ইচ্ছা, একটা ইচ্ছা কিন্তু জেগেছে যে এর পরের শব্দটা কি হবে। এই ইচ্ছার নিবৃত্তি কিন্তু যিনি বক্তা, যিনি বাক্যটাকে বলবেন, তাকে কিন্তু অবশ্যই সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। তাইলে আমাকে কি করতে হবে? যেহেতু আমি বাক্যটা বলেছি যে ছেলেটি হন্তদন্ত হয়ে ছুটে, অর্থাৎ ছেলেটি হন্তদন্ত হয়ে এই পর্যন্ত যখন আমি বলবো, বাক্যটা কিন্তু পরিপূর্ণ হবে না, সম্পূর্ণ হবে না, আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটবে না। আমি যখন বলবো যে ছেলেটি হন্তদন্ত হয়ে ছুটে, তখন বাক্যটি পরিপূর্ণ হবে এবং আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটবে। অর্থাৎ এখানে আমি যে শব্দগুলা চয়ন করব, শব্দগুলা দিব, সেই জায়গায় বক্তার এবং শ্রোতার উভয়েরই কিন্তু আকাঙ্ক্ষার নিবৃত্তি করতে হবে, আকাঙ্ক্ষা, ইচ্ছা পূরণ হইতে হবে। তাইলে কিন্তু একটি বাক্য পরিপূর্ণ হবে, একটি বাক্যের গুণ অর্জিত হবে। অর্থাৎ আকাঙ্ক্ষা নিবৃত্তি না ঘটা পর্যন্ত, শ্রোতার ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত, অর্থাৎ বক্তার ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত একটা বাক্য কিন্তু সম্পূর্ণ হবে না। যদি না সে বাক্যটা পূর্ণ করে, তাহলে কি করতে হবে? আমাদেরকে লিখতে হবে। যেমন আমি ভাত, এই পর্যন্ত বলার পরে যদি আমি থেমে যাই, তাহলে কিন্তু আমার কাছে একটা অসম্পূর্ণতা থেকে যাচ্ছে এবং আমার যারা শুনছে তার কাছে কিন্তু একটু খটকা লেগে যাচ্ছে যে আমি ভাত, এরপরে কি হতে পারে। এই যে একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা নিবৃত্তি করার প্রধান দায়িত্ব হচ্ছে বক্তার। এবং খেয়াল করতে হবে, আকাঙ্ক্ষা অনুসারেই কিন্তু বাক্যের পদ সংস্থাপিত হয়। অর্থাৎ বাক্যে যে পদগুলা সংস্থাপন হবে, বাক্যে যে শব্দগুলা বসবে, সেটা কিন্তু আকাঙ্ক্ষার উপরেই নির্ভর করবে। যেমন আমি বলেছি আমি ভাত, এই আমি ভাত এই পর্যন্ত লিখলে আমার আমি আকাঙ্ক্ষার নিবৃত্তি করছেন। আমি ভাত খাই, এই কথাটি বলার পরেই কিন্তু আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটে, ইচ্ছা পূরণ হয় এবং বাক্যটি তার আকাঙ্ক্ষার গুণ অর্জন করে এবং এটি সার্থক বাক্য হয়ে ওঠে। তাহলে চলো আমরা এরপরে চলে যাই। এরপরে আছে আসক্তি বা নৈকট্য। তোমরা খেয়াল করবে, আসক্তি নয় কিন্তু
আসক্তি নয়। আমাদের ছেলেমেয়েরা, বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু এটাকে আসক্তি লেখে। অনেক সময় যারা একটু একটু উপরের শ্রেণী, সিনিয়র সিটিজেন, তারাও কিন্তু অনেক সময় এটাকে আসক্তি উচ্চারণ করে আসক্তি লেখেন। কিন্তু দয়া করে এই বানানগুলো ঠিক করে লিখতে হবে, কারণ বাংলা আমার মাতৃভাষা, তোমার মাতৃভাষা, এই দেশের সকল মানুষেরই মাতৃভাষা। কিন্তু সেখানে কিন্তু ইচ্ছে মতো শব্দ যদি আমরা লিখতে থাকি, ভুল শব্দ লিখতে থাকি, তাহলে ভাষা কিন্তু তার নিজস্ব সৌন্দর্য হারিয়ে ফেলবে। সুতরাং ভাষার নিজস্ব সৌন্দর্য যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, শুদ্ধ শব্দ লিখতে হবে। আর আমাদের যেহেতু পরীক্ষায় বসতে হবে, পরীক্ষায় ভালো নম্বর পেতে হবে, তাহলে আমাদেরকে অবশ্যই সঠিক শব্দ, সঠিক বাক্য আমাদেরকে লিখতে হবে। তো সুতরাং এটা আসক্তি নয়, এটা হচ্ছে আসক্তি। খেয়াল করো, আসক্তির আরেকটা শব্দ আমি বলেছি, নৈকট্য। নৈকট্য শব্দের অর্থ হচ্ছে নিকটে, অর্থাৎ মনের ভাব প্রকাশ করার জন্য, বাক্যের অর্থ প্রকাশ করার জন্য যে শব্দগুলো আমি বাক্যে ব্যবহার করব, এগুলাকে পরপর এমনভাবে সাজাতে হবে যেন মনোভাব প্রকাশ বাধাগ্রস্ত না হয়। অর্থাৎ আমি যা প্রকাশ করতে চাই, আমার ওই শব্দগুলো আমি এমনভাবে সাজিয়ে লিখব যেন আমার মনোভাবটা পরিপূর্ণভাবে শ্রোতার সামনে উপস্থাপিত হয় এবং এটা কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। অর্থাৎ বাক্যের যে পদগুলো থাকবে, এদের যে সুশৃঙ্খল বিন্যাস রীতি, অর্থাৎ পদের, বাক্যের অন্তর্গত পদ সমূহের সুশৃঙ্খল পদবিন্যাস রীতিকেই আসক্তি বলে বা নৈকট্য বলে। আমি আবার বলছি, বাক্যের অন্তর্গত পদ সমূহের সুশৃঙ্খল পদবিন্যাস রীতিকে বলা হয় আসক্তি বা নৈকট্য। অর্থাৎ তুমি বাক্যের মধ্যে যে শব্দগুলো ব্যবহার করবে, সেই শব্দগুলোকে কিভাবে সাজাবে, পরপর এমনভাবে সাজিয়ে লিখতে হবে যেন তা বক্তার মনোভাব পরিপূর্ণভাবে শ্রোতার সামনে উপস্থাপিত হয়। শ্রোতা যা শুনবেন তার কাছে যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। যেমন আমি যদি একটা বাক্য বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এখানে তুমি খেয়াল করো, এই বাক্যের প্রত্যেকটা শব্দ কিন্তু সুশৃঙ্খল ভাবে বসেছে, অর্থাৎ পরপর এমন ভাবে সাজানো আছে, এখানে কিন্তু মনোভাব প্রকাশটা কোনোভাবেই কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে না। কিন্তু আমি যদি এটাকে একটু উল্টাপাল্টা করে, উলটপালট করে যদি আমি বলি যে হয়ে সারাদিন আমি যেন ভালো, খেয়াল করো, হয়ে সারাদিন আমি যেন ভালো, তুমি দেখো আমার এই পদগুলোকে আমি যখন একটু উলটপালট করে দিয়েছি, একটু বিশৃঙ্খল করে দিয়েছি, তখন কিন্তু এই বাক্যের মনোভাবটা একেবারেই বাধাগ্রস্ত হয়ে গেছে। অর্থাৎ আমি যা বলতে চাচ্ছি শ্রোতা কিন্তু কোনোভাবেই বুঝতে পারছে না। আমি যখন এটাকে আবার সুন্দর করে গুছিয়ে বলবো যে সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই কথা যখন বলবো, তখন কিন্তু আমার বক্তব্য শ্রোতার কাছে কিন্তু একেবারেই স্পষ্ট হয়ে যায়, কোনোভাবেই বাধাগ্রস্ত হয় না আমার মনোভাব প্রকাশ। সুতরাং আমাকে বাক্য এমনভাবে, বাক্যের মধ্যে পদগুলোকে এমনভাবে সাজাতে হবে যেন বক্তার মনোভাব পরিপূর্ণভাবে প্রকাশিত হয় শ্রোতার সামনে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি আরেকটা বাক্য লিখি, শেরে বাংলা মহান নেতা ছিলেন। শেরে বাংলা মহান নেতা ছিলেন, এবং এই বাক্যের পদগুলো সুশৃঙ্খল ভাবে বসানো আছে, মনোভাব কোনোভাবে বাধাগ্রস্ত হচ্ছে না। এখন আমি যদি এটাকে একটু উলটপালট করে দিই, বিশৃঙ্খল করে দিই শব্দগুলোকে, তাহলে কিন্তু দেখা যাবে যে আমার মনোভাব বাধাগ্রস্ত হচ্ছে, প্রকাশ ইয়েটা কিন্তু বাধাগ্রস্ত। যেন আমি যদি এরকম লিখি, ছিলেন বাংলা সেরে নেতা মহান, তাহলে ছিলেন বাংলা সেরে নেতা মহান, এখানে কিন্তু অনেকগুলো শব্দ একত্রিত হয়েছে পড়তে। বাক্যের সঙ্গে আমি বলেছিলাম যে অনেকগুলো শব্দ একসাথে হলেই শুধু বাক্য হবে না, কিন্তু যদি বাক্য না হয় তাহলে শব্দগুলোকে কি করতে হবে, শুধু পরপর বসতে কিন্তু বাক্য হবে না, এটাকে অবশ্যই কি করতে হবে, সুশৃঙ্খল ভাবে বসাতে হবে। তাইলে আমাকে লিখতে হবে শেরে বাংলা মহান নেতা ছিলেন। কেউ যদি বলে ছিলেন নেতা শেরে বাংলা মহান, তাহলে কিন্তু বাক্য হবে না। সুতরাং বাক্যের এই আসক্তি গুণ যদি আমরা অর্জন করাতে চাই, বাক্যের এই বিশেষ গুণটা, তাইলে অবশ্যই আমাকে কি করতে হবে, বাক্যের মধ্যে যে শব্দগুলো আমরা দেব, সেই শব্দগুলোকে অবশ্যই সুশৃঙ্খল ভাবে বসাতে হবে, এমনভাবে সাজাতে হবে যেন আমার বক্তব্য শ্রোতার কাছে প্রকাশকে বাধাগ্রস্ত না করে। অর্থাৎ বাক্যের অন্তর্গত পদ সমূহের সুশৃঙ্খল যে রীতি, সেই রীতিকেই বলা হয় আসক্তি। এবার চলে আসো আমরা বাক্যের যোগ্যতা গুণ নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাক্যের অন্তর্গত পদ সমূহে অর্থগত এবং ভাবগত যে মিল বন্ধন,
সেই মিল বন্ধনকেই বলা হয় যোগ্যতা। আমি আবার বলছি সংজ্ঞাটা, বাক্যের অন্তর্গত পদ সমূহের অর্থগত এবং ভাবগত যে মিল বন্ধন, সেই মিল বন্ধনকেই বলা হয় যোগ্যতা। তোমাদের খেয়াল করতে, এই যোগ্যতা কিন্তু বাক্যের বাকি দুইটা গুণের চেয়ে অতি গুরুত্বপূর্ণ গুণ। কারণ এই জায়গাতেই কিন্তু আমরা বেশি বেশি ভুল করতে থাকি। কারণ এখানে পদগুলা সুশৃঙ্খলভাবে বসে, তারপরে দেখা যায় যে আমাদের প্রথম যে গুণটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষারও নিবৃত্তি ঘটে। কিন্তু পদের যে অর্থগত এবং ভাবের যে মিলের একটা বন্ধন আছে, যে দুইটার মধ্যে মানে এই যে শব্দগুলো বসে বাক্যের মধ্যে, এই বাক্যের শব্দগুলোর মধ্যে যে পরস্পর মিল থাকতে হবে অর্থের এবং ভাবের, সেই অর্থের এবং ভাবের যে বন্ধনটা, সেই বন্ধনটা হচ্ছে মূলত যোগ্যতা। তুমি খেয়াল করো, আমি 2-3টা উদাহরণ দিব। একটা উদাহরণ হচ্ছে, আমি যদি বলি শীতকালে ঠান্ডা লাগে, এই বাক্যটি যথার্থই গুণ সম্পন্ন। এই বাক্যটি শীতকালে ঠান্ডা লাগে। কিন্তু আমি যদি বলি যে শীতকালে গরম লাগে, তাহলে খেয়াল করো, শীতকালে ঠান্ডা লাগে এই বাক্যটি তার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু আমি যখন বলবো যে শীতকালে গরম লাগে, তাহলে খেয়াল করতে হবে এখানে কিন্তু তার অর্থগত মিলবন্ধন, ভাবগত মিলবন্ধনের যোগ্যতা কিন্তু সে হারিয়ে ফেলেছে। কারণ শীতকালে কিন্তু আসলে গরম লাগে না, শীতকালে কিন্তু ঠান্ডা লাগে। তো সুতরাং এখানে পদগুলো পরপর বসেছে বটে, আবার আকাঙ্ক্ষারও নিবৃত্তি ঘটেছে, আকাঙ্ক্ষা ইচ্ছারও পূরণ ঘটেছে, কিন্তু এখানে ভাবের এবং অর্থের মিল না থাকার কারণে সেখানে তার যোগ্যতা গুণটা অর্জন করতে পারেনি। আমি আবার যদি বলি যে নৌকা পানিতে ভাসে, নৌকা পানিতে ভাসে, নৌকা পানিতে ভাসে, এই বাক্যে যথার্থ যোগ্যতা আছে, এই বাক্যের যোগ্যতা গুণ সে অর্জন করেছে। এখন আমি যদি বলি যে নৌকা আকাশে ভাসে, তাহলে কিন্তু তার ভাবগত অর্থ সে হারিয়ে ফেলবে এবং এখানে কিন্তু তার যোগ্যতাও সে হারাবে। কারণ নৌকা কিন্তু আকাশে ভাসে না, নৌকা কিন্তু কি করে, অবশ্যই পানিতে ভাসে। আবার যদি তুমি বলো যে আসিফ পানিতে সাঁতার কাটছে, বা পুকুরে সাঁতার কাটছে, বা নদীতে সাঁতার কাটছে, সেখানে কিন্তু এই বাক্য তার যোগ্যতার গুণ অর্জন করবে। কিন্তু যদি এরকম বলো যে আসিফ আগুনে সাঁতার কাটছে, তাহলে কিন্তু সে তার যোগ্যতা হারাবে। কারণ এখানে ভাব এবং অর্থের দুটারই কিন্তু মেলবন্ধন নাই। কারণ আগুনে কিন্তু আসিফ সাঁতার কাটতে পারছে, বা কোনো মানুষের পক্ষেই আগুনে সাঁতার কাটা সম্ভব নয়। সুতরাং যেই শব্দ পরপর বসালেই কিন্তু যোগ্যতার গুণ অর্জন হবে না, আকাঙ্ক্ষার নিবৃত্তি ঘটলেই কিন্তু যোগ্যতার গুণ অর্জন হবে না, যদি না ওই পদগুলোর মধ্যে ভাব এবং অর্থের মিলবন্ধন না থাকে। তাইলে খেয়াল করতে হবে যে ভাব এবং অর্থের যে মিলবন্ধন বাক্যের অন্তর্গত পদসমূহের মধ্যে, ওই মিলবন্ধনটাকে বলা হয় যোগ্যতা। তাহলে খেয়াল করো, আমরা 3টা গুণ কিন্তু আলোচনা করেছি, এবং তোমাদের আমার বিশ্বাস, যদি এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, বোর্ড ফাইনাল পরীক্ষা দিবে, যদি তারা এই প্রশ্নটা বোর্ডে প্রশ্নে না পেয়ে থাকে, যদি না পায়, তাইলে অবশ্যই তোমরা 2021 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে, তারা এই প্রশ্নটা কিন্তু বোর্ডের প্রশ্নে পেয়ে যাবে, এটা আমার একটা বিশ্বাস। কারণ আমি গত কয়েক বছরের প্রশ্ন আমি পর্যালোচনা করেছি, সেখানে কিন্তু আমি খেয়াল করেছি যে বছর একটি গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কি, সেটা যে বছর আসে, তার পরের বছর বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন, সেই প্রশ্নটা কিন্তু দেওয়া হয়। অথবা যে বছর বাক্যের গুণ আসে, তার পরের বছর ওইটা দেওয়া হয়। অর্থাৎ অল্টারনেট করে প্রতি বছরই একটা আরেকটা অল্টারনেট করে প্রশ্ন দেওয়া হয়। যদি এবছর এই প্রশ্নটা চলে আসে, তাহলে আগামী বছর তোমরা অবশ্যই গঠন অনুসারে বাক্য কত প্রকার কি সেটা তোমরা পেয়ে যাবে। আর যদি এবার গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ চলে আসে, তাহলে তোমরা আগামী বছর 2021 সালের এপ্রিল মাসে যদি পরীক্ষা হয় যথারীতি, তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটা পেয়ে যাবে। তো আমি আশা করছি যে তোমরা যখন প্রশ্নের উত্তর লিখবে, তোমরা অবশ্যই, আমি গত ক্লাসেও বলেছিলাম যে অবশ্যই বাক্যের উদাহরণ যদি তুমি দিয়ে থাকো, তাইলে অবশ্যই তোমাকে 2টি করে উদাহরণ দিতে হবে। এবং আমি কিন্তু আলোচনা 2-3টা করে আলোচনা করেছি উদাহরণ, এবং আমার বিশ্বাস তোমাদের এটা মনে থাকবে। এবং বাসায় তোমরা যখন আছো নিশ্চয়ই বাসায়, এবং সেই সময়টাতে তোমরা এই বিষয়গুলো বারবার একটু প্র্যাকটিস করতে হবে। কারণ প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো তোমাদের আয়ত্তে আসবে না। আর আয়ত্তে যদি না আসে, পরীক্ষার হলে গিয়ে তুমি ভালো অ্যান্সার করতে পারবে না, ভালো অ্যান্সার না করতে পারলে ভালো নম্বর পাবে না। তো সুতরাং তুমি তোমার স্বার্থেই, তুমি ভালো নম্বর পাবার স্বার্থেই, তোমার রেজাল্ট ভালো করার স্বার্থেই কিন্তু তোমাকে উত্তর ভালো করে লিখতে হবে। তাইলে খেয়াল করো, আমরা যে প্রশ্নটা আলোচনা করলাম, একটি সার্থক বাক্যের কয়টা গুণ থাকা প্রয়োজন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই মনে আছে?
তিনটি। ভেরি গুড। এই তিনটি গুণ, প্রথমটি হচ্ছে আকাঙ্ক্ষা, তারপরে আসক্তি বা নৈকট্য, তারপর হচ্ছে যোগ্যতা। এবং এগুলোর সংজ্ঞা আমি বলেছি, উদাহরণ দিয়েছি। আমি আশা করছি তোমরা ভালোভাবে শুনেছ এবং বাসায় একটু একটু প্র্যাকটিস করে নেবে। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই, এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু আমাদের শিক্ষার্থীদের জন্য নয়, যারা দপ্তরে কাজ করি অথবা দাপ্তরিক কাজেও কিন্তু অনেক সময় আমরা এমন এমন বাক্য লিখি যেগুলা ওষুধ বাক্য আমরা লিখে দিচ্ছি, অথবা আমি একটা চিঠি পাঠালাম কারোর কাছে, অথবা আমি কিছু একটা দরখাস্ত লিখলাম, সেখানে কিন্তু দেখা যায় যে অনেক শব্দ, অনেক বাক্য আমরা ভুল লিখে দিচ্ছি। তাহলে এই আলোচনাটা আজকে, এখন যে আলোচনাটা আমি করব বাক্য শুদ্ধতার শর্তাবলী, সেই আলোচনাটা কিন্তু অনেকের জন্য, প্রায় অনেকের জন্যই গুরুত্বপূর্ণ। আর আমরা যারা বাংলা ভাষাকে আমরা একটু মর্যাদা দিই, কারণ আমি তো বাংলা সাহিত্যের ছাত্র, বাংলা পড়েছি, বাংলা পড়াচ্ছি, তো সুতরাং আমি তো মর্যাদা দিতেই হবে আমার ভাষাকে। তাছাড়া এই ভাষাকে মুখে প্রচলন করার জন্য, মাতৃভাষা করার জন্য পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো এবং সম্ভবত শেষবার ভাষার জন্য প্রাণ দেওয়ার যে ইতিহাস, যে রেকর্ড, সেটা কিন্তু 1952 সালে বাঙালিরা করে গেছে। এবং এই মাতৃভাষাটা পেয়েছি কিন্তু সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারি শফিক জব্বার বরকতের প্রাণের বিনিময়ে। এবং আমি চাই ব্যক্তিগতভাবে যে আমার এই ভাষাটা শুধু আমার এই বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গে নয়, সারা বিশ্বের মানুষের মুখের ভাষায় পরিণত হোক। এখন আমরা যেভাবে ইংরেজিতে মুখের ভাষা ব্যবহার করি, ইংরেজিতে মনোভাব প্রকাশ করি, আমি চাই বাংলা সাহিত্যের একজন ছাত্র হিসেবে এবং একজন শিক্ষক হিসেবে যে আমার ভাষাটাও সারা বিশ্বের মানুষের মুখের ভাষায় পরিণত হোক। অর্থাৎ সারা বিশ্বের মানুষ মুখের ভাষা হবে বাংলা, অর্থাৎ বাংলা দিয়ে তারা মনের ভাব আদান প্রদান করবে, অফিসের কাজটুকু তারা বাংলায় করবে। এটা হয়তো একসময় হবে, আমি হয়তো দেখে যাবো না। তোমরা যদি চেষ্টা করো, আমাদের নেক্সট জেনারেশন যদি চেষ্টা করে, তাহলে অবশ্যই সেটা সম্ভব। আমরা যদি আমাদের নিজের ভাষাকে মর্যাদা না দিই, আমরা যদি নিজের ভাষাটাকে শুদ্ধ করে না লিখি, আমরা যদি নিজের ভাষাটাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে না শিখি, আমরা যদি সঠিক উচ্চারণ না করি, তাহলে অন্যরা তো এসে আমার ভাষাকে মর্যাদা দিবে না। সুতরাং আমার থেকে, তোমাদের থেকে এই আন্দোলনটা শুরু করতে হবে যে আমি আমার ভাষাকে ভালোবাসবো, প্রাণের চেয়ে ভালোবাসবো, এবং এই ভাষাকে মর্যাদার আসনে আসীন করার জন্য, অধিষ্ঠিত করার জন্য যা কিছু প্রয়োজন, সেই ত্যাগ আমরা স্বীকার করবো। তোমরা খেয়াল করো, 1973 সালে বেবি জাতির জনক, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছিলেন। এবং এটা শুনতে অনেক ভালো লাগে, যখন এখানে তো সব মানুষ বাংলায় ইংরেজিতে কথা বলে, কিন্তু সেখানে আমাদের জাতির জনক বাংলায় তিনি কি করেছেন, তার বক্তব্য উপস্থাপন করেছিলেন। তো আমরা চাই যে আমাদের ভাষাটা সারা বিশ্বের মানুষের মুখের ভাষায় পরিণত হবে, এবং সেই চেষ্টা আমাদের থেকে শুরু করতে হবে। ওকে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আমাদের পরের আলোচনায় চলে আসি। পরের আলোচনা হচ্ছে বাক্য শুদ্ধতার শর্তাবলী। কি কি কারণে বাক্য অশুদ্ধ হয় এবং কি করলে শুদ্ধ হবে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। বেশ কয়েকটা বিষয় আছে যে এই বিষয়গুলো যদি আমরা একটু মাথায় রাখি, তাহলে আমাদের বাক্যগুলো শুদ্ধ হয়ে যাবে। প্রথম হচ্ছে রীতি সিদ্ধ অর্থবাচকতা। 2 নম্বর হচ্ছে দুর্বোধ্যতা। 3 নম্বর হচ্ছে বাহুল্য দোষ। 4 নম্বর হচ্ছে গুরু চণ্ডালী দোষ। এটার সাথে তোমরা পরিচিত, কারণ 9-10 ব্যাকরণ বই এটা বেশ ভালো করে তোমরা পড়েছো। বাগধারার শব্দ পরিবর্তন, উপমার ভুল প্রয়োগ। এই 6টি বিষয় যদি আমরা একটু মনে রাখি, তাহলে আমাদের পরীক্ষার উত্তর লিখতে যেমন সুবিধা হবে, সেই সাথে আমাদের বাক্য শব্দ চয়ন, শুদ্ধ বাক্য লেখারও আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে, আমাদের ভুল ভ্রান্তিগুলো একটু কমে যাবে। তাহলে চলো আমরা একটু আলোচনায় চলে আসি যে বাক্য শুদ্ধতার যে শর্তাবলী, তার অন্যতম শর্ত হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা। তোমরা খেয়াল করবে আমাদের ভাষায় প্রায় 10টি উপায়ে নতুন নতুন শব্দ গঠিত হয়। এর মধ্যে 4টা উপায় হচ্ছে যে এই 4টা উপায়ে নতুন নতুন শব্দ গঠিত হবেই। এর মধ্যে প্রথমটাই হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়জাত শব্দ, তোমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে। 2 নম্বরটা হচ্ছে সমাস সাধিত শব্দ বা সমাসজাত শব্দ, সমাস নিষ্পন্ন শব্দ। তারপর হচ্ছে উপসর্গ সাধিত শব্দ, অর্থাৎ উপসর্গ দিয়ে যে শব্দগুলো গঠিত হয় সেই শব্দগুলো। তারপর হচ্ছে সন্ধি সাধিত শব্দ, অর্থাৎ সন্ধির মাধ্যমে কোন কোন শব্দগুলো গঠিত হয় সেই শব্দগুলো। তোমরা খেয়াল করো, প্রকৃতি এবং প্রত্যয়জাত যে শব্দগুলো আমাদের ভাষায় আসছে, সেই শব্দগুলোকে সঠিক অর্থাৎ প্রচলিত অর্থ প্রয়োগের বিষয়টি মাথায় রেখেই কিন্তু এই শব্দগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। এটি হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা, অর্থাৎ
প্রকৃতি প্রত্যয়জাত যে অর্থটা আছে সেটা কিন্তু অনেক সময় আমরা ব্যবহার করতে পারি না বা সম্ভব হয় না। এই জন্য আমাদেরকে প্রচলিত অর্থটা আমাদেরকে বাক্যে প্রয়োগ করতে হবে। তুমি খেয়াল করো, আমি যদি একটা উদাহরণ দিই তাহলে তোমাদের এটা হয়তো বুঝতে সুবিধা হবে। যেমন সঙ্গীত কলেজের শিক্ষার্থীদের সবচেয়ে প্রিয় একটা বাদ্যযন্ত্র, এটার নাম হচ্ছে বাঁশি। বাঁশি, বাঁশি প্রত্যয়জাত শব্দ, বাঁশ যোগ ই, প্রত্যয়জাত শব্দ। এবং বাঁশি যদি আমি জিজ্ঞেস করি কাউকে, কোনো ছাত্রকে বা কোনো শিক্ষার্থীকে যে বাঁশি কি, বাঁশি বলতে তুমি কি বুঝো, তাহলে এক কথায় তোমরা বলে ফেলবে যে বাঁশি হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। ওয়েল এন্ড গুড, কিন্তু এটা হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, এটা তো প্রচলিত অর্থ, তোমরা খেয়াল করবে প্রচলিত অর্থ। আর বাঁশি শব্দের যে প্রত্যয়জাত অর্থ, সেই অর্থটা হচ্ছে বাঁশ দিয়ে যত ধরনের যন্ত্রপাতি বানানো যায় সকল যন্ত্রপাতিকে কিন্তু বলা হয় বাঁশি। কিন্তু আমরা কি এই বাঁশি বলতে ওই সকল যন্ত্রপাতিকে বুঝি? মোটেও না। আমরা কিন্তু বাঁশি বললেই কিন্তু আমাদের মাথায় চলে আসে, চট করে চলে আসে যে বাঁশি মানে হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। তো সুতরাং আমরা কিন্তু প্রচলিত অর্থটাই ব্যবহার করছি, আমরা প্রত্যয়জাত যে অর্থটা সেই অর্থ কিন্তু আমরা ব্যবহার করছি না। তো সুতরাং রীতিসিদ্ধ অর্থবাচকতাই হচ্ছে যে প্রচলিত অর্থ প্রয়োগের চিন্তাটা মাথায় রাখতে হবে। অর্থাৎ প্রচলিত যে অর্থটা আমরা ব্যবহার করছি সেই অর্থটাকে কিন্তু বাক্যে প্রয়োগ করতে হবে, তাইলে কিন্তু বাক্যটার অশুদ্ধ হবে না। তোমাকে আরেকটা সহজ উদাহরণ দেই। যেমন তোমরা অনেকেই দরখাস্ত যখন লেখো, লেখার পরে নিচে কিন্তু লেখো আপনার একান্ত বাধিত ছাত্র বা আপনার বাধিত ছাত্র। বাধিত, বাধিত, বাধিত প্রত্যয়জাত শব্দ, এটার প্রকৃত প্রত্যয় হচ্ছে বাধা যোগ ইত, বাধিত। এই বাধিত শব্দের প্রত্যয়জাত অর্থ হচ্ছে বাধা প্রাপ্ত, অর্থাৎ বাধা পাওয়া যায় এরকম শব্দকে বলে। এখন যদি তুমি লেখো আমি আপনার বাধিত ছাত্র মিস্টার আরিফ বা মোহাম্মদ আরিফ, তো সেখানে বাধাপ্রাপ্ত যদি তুমি প্রয়োগ করো তাহলে তোমার বাক্য ভুল হবে। তাহলে তোমাকে ব্যবহার করতে হবে কোনটা? প্রচলিত অর্থটা। কোনটা? এই বাধিত শব্দের প্রচলিত অর্থ হচ্ছে অনুগৃহীত। ক্লিয়ার? বাধিত অর্থাৎ আপনার পছন্দের, আপনাকে অনুসরণ করে এরকম ছাত্র, বাধিত। তো সুতরাং আমরা যখন বাক্যে শব্দ প্রয়োগ করব অবশ্যই রীতিসিদ্ধ অর্থবাচকতা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য যে কারণ নাইলে আমাদের বাক্য ভুল হবে। শুদ্ধ বাক্য লিখতে হলে অবশ্যই রীতিসিদ্ধ অর্থবাচকতা, প্রচলিত অর্থের বিষয়টি, প্রয়োগের বিষয়টি মাথায় রেখেই কিন্তু আমাদেরকে শব্দ প্রয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা চলে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে, একটা হচ্ছে দুর্বোধ্যতা। দুর্বোধ্যতা, তোমরা খেয়াল করো, দুর্বোধ্যতা মানে যেটা খুবই কঠিন, যেটা সহজে বোঝা যায় না, অনুধাবন করা যায় না, কি বললেন সেটাই বোঝা যাচ্ছে না, এই ধরনের শব্দ যেটা অপ্রাসঙ্গিক, সহজে যেটা বোঝা যায় না, এই ধরনের শব্দ পরিহার করতে হবে। যদি এই ধরনের শব্দ পরিহার না করো তাহলে তোমার বাক্য ভুল হবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই যে তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, প্রপঞ্চ করেছো। তুমি খেয়াল করো, বাক্যটা বলেছি ঠিকই, তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো। প্রপঞ্চ শব্দের তিনটা অর্থ পাওয়া যায় ডিকশনারিতে। একটা হচ্ছে মায়া, মরিচিকা, আরেকটা হচ্ছে প্রতারণা, আরেকটা হচ্ছে ঠকামি, মানে ঠকানো। তো এখন তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, আমি কি বোঝাতে চাচ্ছি তুমি কিন্তু বুঝতে পারছো, কিন্তু শব্দ কিন্তু আমি বসিয়ে রেখেছি। কারণ কি বুঝতে পারছো না? কারণ শব্দটা হচ্ছে দুর্বোধ্য, তোমার কাছে তার অর্থ কিন্তু ঠিকভাবে বোঝা যাচ্ছে না, তুমি বুঝতে পারছো না, কঠিন শব্দ আমি ব্যবহার করেছি। এই জন্য কঠিন শব্দ ব্যবহার করলে এমন কোনো শব্দ বলা যাবে না, অপ্রাসঙ্গিক কোনো শব্দ ব্যবহার করা যাবে না যে শব্দ ব্যবহার করার কারণে বাক্যের অর্থ প্রকাশ করা যায় না অথবা বাক্য সহজে বোঝা যায় না। এই জন্য দুর্বোধ্য শব্দ অবশ্যই পরিহার করতে হবে। আসলে এখানে আমি যদি লিখতাম তুমি আমার সাথে প্রতারণা করেছো, তাতে কিন্তু আমার বাক্যটা পরিপূর্ণ হয়ে যেত এবং সহজেই কিন্তু আমি আমার শ্রোতাকে, যাকে উদ্দেশ্য করে বাক্যটা বলছি, তাকে কিন্তু আমি সহজে সেটা বলে দিতে পারতাম বা বুঝাতে পারতাম। সুতরাং বাক্য যখন আমরা লিখবো, বাক্যের শব্দগুলোর মধ্যে কঠিন শব্দ আমাদেরকে পরিহার করতে হবে। দুর্বোধ্য শব্দ, অপ্রাসঙ্গিক শব্দ অবশ্যই পরিহার, যত সহজ করা যায়, সহজ এবং সাবলীল করে ভাষা প্রয়োগ যদি আমরা না করি, আমি শুরুতেই বলেছি সহজ এবং সাবলীল করে যদি ভাষা প্রয়োগ, শব্দ প্রয়োগ করতে না পারি, তাহলে আমাদের ভাষা একসময়
এই যে এখন ধরো আমাদের ভাষার আগে খুব জনপ্রিয় অভিজাত শ্রেণীর ভাষা ছিল সংস্কৃত ভাষা। সেই ভাষাটা কিন্তু এখন এটাকে বলা হয় মৃত ভাষা। কেন? কারণ এটা শুধুমাত্র অভিজাত শ্রেণীর মানুষদের মুখের ভাষা ছিল, লেখার ভাষা ছিল। এটা সাধারণ মানুষের মুখের ভাষায় পরিণত হয়নি। যেহেতু সাধারণ মানুষের মুখের ভাষায় পরিণত হয়নি, এই জন্য এই ভাষাটা কিন্তু এখন মরে গেছে। কেন? কারণ এটা স্বাভাবিক ছিল না, সহজ ভাষা ছিল না। তো এই জন্য আমি অনুরোধ করবো, আমরা যখন ভাষা লিখবো, ভাষা প্রয়োগ করব, বাক্য রচনা করব, বাক্য লিখবো, সেখানে ভাষাকে, বাক্যকে একেবারে সহজ, সাবলীল, সাধারণ করে আমরা লেখার চেষ্টা করব, সাধারণভাবে বলার চেষ্টা করব। তাইলে এটা আমাদের মানুষের মুখে একদিন প্রচলিত হতে থাকবে। এবং এই ভাষাটা একসময় আমাদের যে আকাঙ্ক্ষা, যে আমাদের আকাঙ্ক্ষার জায়গা, যে একদিন সারা বিশ্বের, এখন আন্তর্জাতিক মাতৃভাষায় পরিণত হয়েছে, একদিন সারা বিশ্বের মানুষের মুখের ভাষায় পরিণত হবে আমার প্রিয় মাতৃভাষা বাংলা ভাষা। সেই জায়গায় আমরা চলে যেতে পারবো। সুতরাং আমরা যখন বাক্য ব্যবহার করব, অবশ্যই বাক্য ব্যবহার করার সময় সহজ শব্দ, সহজে প্রকাশ করা যায় এরকম শব্দ আমরা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আসি এরপরে বাহুল্য দোষ। এই দোষে আমরা প্রায় সকলেই দোষী। বাহুল্য দোষ, আমি একটু আগে বলেছি যে দুর্বোধ্য শব্দ যতটা সম্ভব পরিহার করতে হবে। আর এখানে বাহুল্য দোষ মানে হচ্ছে অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় কোনো শব্দ ব্যবহার করা যাবে না। অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয়, যেটা দরকার নাই, এই ধরনের শব্দ ব্যবহার করার কোনো প্রয়োজন আমাদের ভাষায় দরকার নেই। যেমন ধরো, আমরা প্রায়ই দেখি যে সকল শিক্ষকগণ সফরে গিয়েছেন, শিক্ষা সফরে গিয়েছেন। আমি সফরে লিখলাম সংক্ষিপ্ত করে। তোমরা খেয়াল করো, সকল এবং গণ দুইটাই প্রায় সমার্থক শব্দ, দুইটাই বহুবচন প্রকাশ করে এই দুটা শব্দ দিয়ে। সকল শিক্ষকগণ, আমি এখানে দুটাকে দিয়ে আমি বাহুল্য নিয়ে আসছি, অর্থাৎ অতিরিক্ত নিয়ে আসছি, অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করেছি, অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করেছি। সুতরাং আমি সকল এবং গণ, আমি যে কোনো একটা ব্যবহার, আমি যদি দুইটাই ব্যবহার করতে চাই, তাহলে আমি বাহুল্য দোষে দোষী সাব্যস্ত হব এবং আমার শাস্তি হবে, অর্থাৎ আমার বাক্য ভুল হয়ে যাবে, আমার শব্দ চয়ন ভুল হয়ে যাবে। সুতরাং বাহুল্য দোষ থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে চাই, রক্ষা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করতে হবে না। আমি এই বাক্যে শুধু বলতে পারতাম যে শিক্ষকগণ শিক্ষা সফরে গিয়েছেন, অথবা সকল শিক্ষক শিক্ষা সফরে গিয়েছেন। আমরা বাজারে গিয়ে কিন্তু বলি, এই মাছওয়ালা বা মাছওয়ালাকে আমরা জিজ্ঞেস করি, সব মাছগুলোর দাম কত? সব আবার গুলো, মাছগুলো, সব মাছগুলো। আমার এই সব এবং গুলো দুইটাই দরকার ছিল না, কারণ এই যদি দুইটাই যখন আনবো, তখন এটা বাহুল্য দোষে দোষী হবে, বাহুল্য দোষ চলে আসবে। সুতরাং আমাদেরকে যে কোনো একটা ব্যবহার করতে বলতে হবে মাছগুলোর দাম কত, অথবা সব মাছের দাম কত, যে কোনো একটাই আসতে হবে। বাহুল্য দোষ থেকে বাঁচতে হলে আমাদেরকে অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় শব্দ পরিহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরের যে শর্ত, বাক্য শুদ্ধতার শর্ত, সেই শর্তটা হচ্ছে অন্যতম শর্ত। এটা আমরা ছোটবেলা থেকে জেনে আসছি। আমরা যখন এসএসসি পরীক্ষা দিলাম, বোর্ড ফাইনাল, সেখানে তোমাদের প্রশ্নে লেখা ছিল যে সাধু চলিত ভাষার মিশ্রণ দূষণীয়। তোমাদের নিশ্চয়ই প্রশ্নের উপর তোমরা খেয়াল করেছো, সাধু ও চলিত ভাষার মিশ্রণ দূষণীয়। তোমরা খেয়াল করো, গুরু চণ্ডালী, গুরু এবং চণ্ডাল, খেয়াল করো, গুরু যোগ চণ্ডাল। গুরু মানে শিক্ষক, উস্তাদ, যিনি শিক্ষা দেন। আর চণ্ডাল শব্দের অর্থ হচ্ছে চামার। হিন্দু পুরাণ অনুসারে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষদেরকে বলা হতো চণ্ডাল। তাহলে খেয়াল করো, এই যে দুইটা পক্ষ আছে এখানে, গুরু এবং চণ্ডাল, এই দুটার মধ্যে কিন্তু চমৎকার অসমতা বিরাজ করছে, অসামঞ্জস্যতা প্রকাশ করছে। গুরু চণ্ডালী শব্দের অর্থ হচ্ছে অসামঞ্জস্য, অসম, অর্থাৎ দুইটা কখনোই মিলানো যাবে না। তোমাকে হয় গুরুতে থাকতে হবে অথবা চণ্ডালে যেতে হবে, অর্থাৎ হয় তুমি সাধু ভাষায় লিখতে হবে অথবা তুমি চলিত ভাষায় লিখতে হবে, অথবা তুমি তৎসম শব্দ এবং দেশীয় শব্দের মিশ্রণ ঘটানো যাবে না। এখানে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সাধু এবং চলিত ভাষারীতির মিশ্রণ অবশ্যই দূষণীয়, দুইটা পরিহার করতে হবে।
সাধু ভাষায় মতামত প্রকাশ করা, কথা বলা কিছুটা সহজ নয়, কিছুটা কঠিন এবং অনেক ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়। তোমরা যখন বিড়াল প্রবন্ধটা পড়েছো তখন নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সাধু ভাষায় রচনা করলে বুঝতে একটু অসুবিধা হয়ে যায়। আর চলিত ভাষায় যখন আমরা কথা বলি তখন আমাদের কথা সাধারণত সকলেই কিন্তু বুঝে। সুতরাং এই গুরু চণ্ডালী দোষ থেকে আমরা যখন যদি বের হয়ে আসতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো একটা ফরম্যাট আমরা ব্যবহার করবো, হয় সাধু ভাষা অথবা চলিত ভাষা। যেহেতু চলিত ভাষাটা চলমান আছে, চলিত আছে, প্রমিত আছে, এই জন্য চলিত ভাষাটাই কিন্তু আমরা প্রয়োগ করব। এবং সেখানে অবশ্যই মনে রাখবো তৎসম শব্দের সাথে দেশীয় শব্দের কোনো সংমিশ্রণ আমরা করব। হয় আমরা তৎসম শব্দ লিখবো, না হয় আমরা দেশি শব্দ লিখবো, দুইটা কিন্তু একসাথে লিখবো না। প্রায় অনেক সময় কিন্তু আমরা এই ধরনের উদাহরণ আমরা পেয়ে থাকি। সব পুরা, সব এবং পুরা দুইটা দুই ধরনের শব্দ। সুতরাং যদি তুমি এই ধরনের দুইটা শব্দকে লিখো, তৎসম এবং দেশি শব্দ লিখো, তাইলে এটা কিন্তু কি হবে, গুরু চণ্ডালী দোষী হবে, ভারাক্রান্ত হবে। তো সুতরাং তোমাকে লিখতে হবে সাধু ভাষায় সব দাহ, দুইটাই কিন্তু তৎসম শব্দ। তোমাকে হয় সাধু ভাষায় আসতে হবে, না হয় চলিত ভাষায় যেতে হবে। আবার আমি যদি বাক্য দিয়ে তোমাদেরকে উদাহরণ দিই, সেখানে কিন্তু তোমরা খেয়াল করবে, বাক্য দিয়ে উদাহরণ দিলে আমি যদি এরকম লিখি, তারা বাড়ি যাইতেছে। খেয়াল করো, তারা বাড়ি যাইতেছে, এখানে তারা কর্তা, তারাকে আমি লিখেছি একটা রীতিতে, যাইতেছে এটা হচ্ছে ভার বা ক্রিয়া, সেটাকে আমি লিখছি আরেকটা ফরম্যাটে। অর্থাৎ এখানে এই বাক্যে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ হওয়াতে বাক্যটি অশুদ্ধ। সুতরাং এই ধরনের বাক্য আমাদের পরীক্ষায় থাকে যে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ জনিত দোষী এরকম শব্দ বা বাক্য আমাদের পরীক্ষার প্রশ্নপত্র দেয়া থাকে, এবং সেই প্রশ্নপত্র থেকে আমাদেরকে অবশ্যই যে কোনো একটা ফরম্যাটে আমাদেরকে উত্তর লিখতে হবে। হয় আমাদেরকে সাধু ভাষায় লিখতে হবে অথবা চলিত ভাষায়। চলিত ভাষায় লেখাটাই সবচেয়ে ভালো, যেহেতু চলিত ভাষাটাই আমরা ব্যবহার করছি। তাইলে এই বাক্যের সূত্রটা কি দাঁড়াবে? দাঁড়াবে তারা বাড়ি যাচ্ছে। তোমরা খেয়াল করবে সাধু ভাষাটা একটু এলানো, বিবৃত, একটু বিস্তারিত, চাইতেছে, খাইতেছে, চলিতেছিল। আর চলিত ভাষাটা একটু ক্লোজ, একটু বলা যায় যে একটু চিপানো, একটু ক্লোজ করা। হ্যাঁ, তাহলে খেয়াল করতে হবে যে যাচ্ছে, খাচ্ছে, এই যে একটু ক্লোজ করা। এড়ানো হচ্ছে সাধু ভাষা, আর ক্লোজ হচ্ছে একটু চাপানো হচ্ছে আমাদের চলিত ভাষা। তোমাকে যে কোনো একটা ভাষায় বাক্য প্রয়োগ করতে হবে। আমি নিশ্চয়ই তোমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছে। আমরা যখন বাক্য লিখবো তখন অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বাগধারা শব্দ পরিবর্তন, তোমরা খেয়াল করো, বাগধারা কিন্তু বাংলা সাহিত্যের অন্যতম একটি বিশেষ বৈশিষ্ট্য এবং ঐতিহ্য। বাগধারার শব্দকে যদি পরিবর্তন করা হয় তাহলে অবশ্যই বাগধারার অর্থ পরিবর্তন হয়ে যাবে, ভাষার সৌন্দর্যের হানি ঘটবে, ভাষার যে নির্দিষ্ট সৌন্দর্য আছে, হ্যাঁ, যে শ্রী আছে, সেই শ্রীটা কিন্তু হারিয়ে যাবে। এই জন্যে তোমাকে অবশ্যই বাগধারার শব্দ পরিবর্তন করা যাবে না। বাগধারার শব্দ যেভাবে ব্যবহার হয়ে আসছে সেভাবে করতে হবে। যদি শব্দ পরিবর্তন করো তাইলে ভাষার সৌন্দর্য হারাবে, সাথে বাক্য অশুদ্ধ হয়ে যাবে। যেমন আমরা প্রায় বলি ডুবে ডুবে জল খাওয়া, এটা প্রচলিত এবং খুব জনপ্রিয় একটা বাগধারা বা প্রবাদ প্রবচন। সেখানে তুমি যদি এটার অর্থ পরিবর্তন করে এরকম লেখো, শব্দ পরিবর্তন করে, যে ডুবে ডুবে পানি খাওয়া, জল আর পানি সমার্থক শব্দ, কিন্তু এই বাগধারা শব্দ কোনোভাবেই কিন্তু পরিবর্তন করার সুযোগ নাই। এই জন্য তোমাকে কিন্তু বাগধারা বা প্রবাদ প্রবচন যেভাবে আছে সেভাবেই ব্যবহার করতে হবে। আবার যদি এরকম আমরা বলি পরের ধরে পুদ্দারি করো, পরের ধরে পুদ্দারি, এরা এখন যদি কেউ একটু শব্দ চেঞ্জ করে লিখে যে পরের টাকায় পুদ্দারি, তাইলে কিন্তু শব্দের অর্থ, ভাষার সৌন্দর্য নষ্ট হবে। তো বাগধারা বা প্রবাদ প্রবচনের অর্থ পরিবর্তন করা যাবে না। বাক্য যখন আমরা লিখবো তখন অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, উপমার ভুল প্রয়োগ, তোমরা খেয়াল করবা উপমা এবং অলংকার ভাষার মধ্যে সৌন্দর্য আনয়ন করে। উপমা অলংকার যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করি তাহলে ভাষার সৌন্দর্য অনেকখানি বেড়ে যায়, অনেক বৃদ্ধি পায়। তো সুতরাং ভাষার সৌন্দর্য যদি আমরা ঠিকভাবে রক্ষা করতে চাই তাহলে আমাদেরকে উপমা এবং অলংকারের সঠিক ব্যবহার করতে হবে। তুমি খেয়াল করবা যদি আমরা এরকম লিখি, এরকম বলি, একটা উদাহরণ আমি তোমাদেরকে দিয়ে থাকি যে উপমার সঠিক ব্যবহার।
সঠিক ব্যবহার হচ্ছে যে সমুদ্রের হাওয়া মুখে মেখে হৃদয় যমুনায় ঝড় তুলল বা ঝড় তুললাম। খেয়াল করো, সমুদ্রের হাওয়া মুখে মেখে হৃদয় যমুনায় ঝড় তুললাম। এই বাক্যটা প্রথম শুনলে কিন্তু মনে হচ্ছে বাক্য তো ঠিকই আছে, কোথাও তো কোনো ভুল দেখতে পাচ্ছি না, কিন্তু আদতে বাক্যটা পুরাটাই, যদিও শুনতে ভুল মনে হচ্ছে না। যখন আমি আমার খেয়াল রাখবো যে বাক্য কোন কোন কারণে শুদ্ধ থাকে আর কোন কোন কারণে অশুদ্ধ হয়ে যায়, তার মধ্যে একটা হচ্ছে উপমার মানে ভুল প্রয়োগ। তুমি খেয়াল করবা, সমুদ্রের হাওয়া আমরা কিন্তু মুখের মধ্যে মাখি না, আমরা মাখি কোথায়? আমাদের দেহের মধ্যে মাখি। অর্থাৎ তাইলে আমরা যে মুখে মেখে এই যে উপমাটা আমরা দিলাম সেটা কিন্তু ভুল প্রয়োগ করলাম। তাইলে এটা শুদ্ধ রূপটা কি দাঁড়াবে? সমুদ্রের হাওয়া মুখে না মেখে, অর্থাৎ মুখে মাখবো না, সমুদ্রের হাওয়া গায়ে মেখে হৃদয় যমুনায় ঝড় তুললাম। এখানে একটু ভুল আছে, যমুনায় কখনো ঝড় ওঠে না, ঝড় আসলে সমুদ্রতেই ওঠে। এখানে ঝড় শব্দটা কিন্তু প্রায়ই ভুল আছে। তো সুতরাং সমুদ্রের হাওয়া মুখে মেখে হৃদয় যমুনায় ঝড় তুললাম, এটা বললেও কিন্তু, অর্থাৎ উপমার সঠিক প্রয়োগ কিন্তু তোমাকে করতে হবে। আরেকটা উদাহরণ যদি আমি বলি, নিশিত রাতে বা নিশিত অন্ধকারে, নিশিত রাতে পাখির কলতানে আমি অনেক মুগ্ধ হয়েছি। খেয়াল করো, গভীর নিশীথে, আমি যেরকম বলি গভীর নিশীথে পাখির কলতানে আমি অনেক মুগ্ধ হয়েছি বা আমার হৃদয় শিহরিত হয়েছে। তো পাখির গভীর নিশীথে পাখির কলতানে আমি শিহরিত হয়েছি বা মুগ্ধ হয়েছি। তুমি খেয়াল করবে এখানে উপমার অশুদ্ধ প্রয়োগ হয়েছে, ভুল প্রয়োগ হয়েছে। কেন? কারণ পাখির কলতানে আমরা মুগ্ধ হই, ঠিক আছে, কিন্তু পাখির কলতান তো গভীর নিশীথে কিন্তু হয় না, পাখির কলতান কিন্তু হয় দিনের বেলা। তো সুতরাং তুমি যে প্রয়োগ করেছো যে গভীর নিশীথে পাখির কলতানে আমরা মুগ্ধ হই বা মুগ্ধ হয়েছি, এই অশুদ্ধ উপমা প্রয়োগ করাতে বাক্যটা কিন্তু শুনতে ভালো লেগেছে, কিন্তু বাক্য অশুদ্ধ হয়ে গেছে, যেহেতু আমরা উপমার ভুল প্রয়োগ করেছি। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাক্য শুদ্ধতার শর্তাবলীতে 6টা বিষয় নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে রীতিসিদ্ধ অর্থবাচকতা, একটা হচ্ছে দুর্বোধ্যতা, একটা হচ্ছে বাহুল্য দোষ, তারপরে আরেকটা হচ্ছে গুরুচণ্ডালী দোষ, একটা হচ্ছে বাগধারা শব্দ পরিবর্তন, একটা হচ্ছে উপমার ভুল প্রয়োগ। আমরা চেষ্টা করব ভবিষ্যতে আমরা যখন শব্দ বা বাক্য লিখবো, বাক্য প্রয়োগ করব, তখন আমরা যেন এই বিষয়গুলো একটু মাথায় রাখি। কারণ আমাদের 6 নম্বর অধ্যায়ে কিন্তু বাক্য শুদ্ধিকরণ রয়েছে। আমরা বাক্য শুদ্ধিকরণ যখন করতে যাব, যদি এই বিষয়গুলো মাথায় না থাকে, তাহলে বাক্য শুদ্ধিকরণটা আমাদের জন্য কিছুটা কঠিন হয়ে যাবে। চলো আমরা পরের প্রশ্নটি আলোচনা করি, এবং এটিও একেবারে গুরুত্বপূর্ণ একটি আলোচনা। তোমরা খেয়াল করবে বাক্যের গুণগত বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগ। তোমরা খেয়াল করো, আমরা সার্থক বাক্যের গুণ পড়েছি, বাক্য শুদ্ধতার শর্তাবলী পড়েছি, এখন আমরা পড়ব বাক্যের গুণগত বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগ। তোমরা খেয়াল করো, একটি বাক্যে কিন্তু বক্তা তার মনোভাব প্রকাশ করে। তোমরা খেয়াল করো, একটি বাক্যে বক্তা তার মনোভাব প্রকাশ করে, এবং ওই বাক্যে শব্দগুলা এমন ভাবে সাজাতে হয় যেন শব্দের মাধুর্য, শব্দের লালিত্য, শব্দের আবেগ, তারপরে শব্দের আবেগগুলা যেন যথার্থভাবে জ্ঞাপিত হয়। অর্থাৎ আমি ওই বাক্যে কি বোঝাতে চাচ্ছি, আমি শব্দগুলাকে এমনভাবে সাজিয়ে দিব যেন শব্দ সাজানোতেই কিন্তু আমার সবগুলো, অর্থাৎ শব্দের মাধুর্য, সৌন্দর্য এবং আবেগটা পরিস্ফুট হয় পরিপূর্ণভাবে। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো যদি বাক্যের মধ্যে থাকে, তাহলে অবশ্যই এই বাক্যটি তার গুণ অর্জন করবে, এবং এই গুণগুলোকে বলা হয় বাক্যের গুণগত বৈশিষ্ট্য। মাধুর্য, সৌন্দর্য, লালিত্য এবং আবেগ, এই গুণগুলো যখন বাক্যে প্রতিফলিত হবে, তখন এগুলাকে বলা হয় বাক্যের গুণ। সাহিত্যের ভাষায় বাক্যের গুণ থাকা অপরিহার্য। অর্থাৎ সাহিত্যিক ভাষায়, কবিতার ভাষায়, গল্পের ভাষায় যদি সাহিত্যিক গুণ না থাকে, তাহলে কিন্তু সেটা পাঠকের মনকে নাড়াতে পারবে না, জাগাতে পারবে না। সুতরাং পাঠককে জাগাতে হলে, পাঠকের হৃদয়ে যদি নাড়া দিতে চায়, তাহলে কি করতে হবে? বাক্যের মধ্যে ওই যে সৌন্দর্য, মাধুর্য, লালিত্য এবং আবেগকে নিয়ে আসতে হবে, এবং এই গুণগুলো অর্জন করতে হবে। এবং এই বাক্যের এই গুণগত বৈশিষ্ট্য কিন্তু 3 ধরনের। একটা হচ্ছে প্রসাদ গুণ, তারপর হচ্ছে মাধুর্য গুণ, তারপরে হচ্ছে ওজো গুণ।
তোমরা খেয়াল করো, প্রসাদ গুণ, মাধুর্য গুণ এবং উজু গুণ। প্রসাদ গুণ হচ্ছে লেখক বা প্রকাশক যখন সহজ সরল অলঙ্কারের মাধ্যমে তিনি তার মনোভাব প্রকাশ করেন, তখন সেটা হয় প্রসাদ গুণ। অর্থাৎ তার লেখায় যদি সহজ সরলতা থাকে, যদি অলঙ্কার থাকে, তাহলে সেটাই প্রসাদ গুণ অর্জিত হয়েছে বলে আমরা ধরে নিব। অর্থাৎ প্রসাদ গুণের লক্ষণ হচ্ছে সহজ সরল এবং অলঙ্কার। যদি আমি একটা উদাহরণ দিই, যে কথা আমার মনেই আসেনি সেই কথা জল তরঙ্গের সুরের মতো রিনঝিন করে আমার হৃদয়ে বাজছে কেন। তুমি খেয়াল করো, আমি যে কথা আমার মনেই আসেনি সেই কথা জল তরঙ্গের সুরের মতো রিনঝিন করে আমার হৃদয়ে বাজছে কেন। এটা আমি সহজ সরল এবং জল তরঙ্গের সুরের এই যে অলঙ্কারের মাধ্যমে কিন্তু প্রকাশ করেছি। এজন্য এই বাক্যটি আমার হৃদয়ে কিন্তু নাড়া দিয়েছে এবং বাক্যটি কিন্তু প্রসাদ গুণ অর্জন করেছে। অর্থাৎ সহজ সরল অলঙ্কারের মাধ্যমে বক্তা লেখক যখন তার লেখা দর্শকের সামনে হাজির করেন, তখন এটা হয়ে যায় প্রসাদ গুণ সম্পন্ন বাক্য। তারপরে আসো মাধুর্য গুণ। তোমরা খেয়াল করো, যে বাক্যে মাধুর্য, কোমলতা এবং হৃদয়গ্রাহী বৈশিষ্ট্য প্রকাশিত হয়, যে বাক্যে মাধুর্য, কোমলতা এবং হৃদয়গ্রাহী ভাব বা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সে বাক্যকে বলা হয় মাধুর্য গুণ সম্পন্ন বাক্য, বা সেই গুণটাকে বলা হয় মাধুর্য গুণ। যেমন, অসুখে পড়ে তোমার চেহারাটা কেমন মলিন হয়ে গেছে, এই যে মাধুর্য গুণ। কোমলতা আমার ভরে গিয়েছে হৃদয়টা, তারপরে এতে মাধুর্য গুণ আছে, যে অসুখে পড়ে তোমার চেহারাটা শুকিয়ে কেমন হয়ে গেছে। অথবা আমরা যদি বলি, লজ্জায় মেয়েটির দুগাল লাল হয়ে উঠলো, এই জন্য এই যে লজ্জায় মেয়েটির দুগাল লাল হয়ে উঠলো, এটা কোমলতা, মাধুর্যতা এবং আমার হৃদয়গ্রাহী কথাগুলো সেখানে পরিস্ফুট হয়েছে। এই জন্য এই বাক্যটি কিন্তু মাধুর্য গুণ সম্পূর্ণতা অর্জন করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরের যে গুণটা, এটা অতীব গুরুত্বপূর্ণ একটা গুণ। তোমরা খেয়াল করবা, এই উজগুণ যে বাক্যে ভাবের বলিষ্ঠ রূপ শব্দে এবং ছন্দে হিল্লোলিত হয়, মানে ঝড় তোলে, সেই বৈশিষ্ট্যকে বলা হয় উজগুণ। আমি যদি একটা উদাহরণ দিই, তোমরা খেয়াল করবে, তোমাদের পাঠ্য একটা কবিতা থেকে আমি দুটো লাইন বলবো। সেটা হচ্ছে যে, নিজ গৃহপথ তাত দেখাও তস করে। খেয়াল করো, নিজ গৃহপথ তাত দেখাও তস করে, চণ্ডালে বসাওয়ানি রাজার আলোয়। কোন কবিতা থেকে বললাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ? নিশ্চয়ই তোমাদের মনে পড়েছে, বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতা থেকে আমি এটা উচ্চারণ করেছি। এবং তুমি খেয়াল করো, নিজ গৃহপথ তাত দেখাও তস করে, চণ্ডালে বসাওয়ানি রাজার আলোয়। অর্থাৎ তুমি নিজের ঘরের রাস্তাটাকে দেখাচ্ছ আগে চোখে, খারাপ মানুষকে দেখাচ্ছ, তা তোমার চাচা, আর খারাপ মানুষকে, নিচু শ্রেণীর মানুষদেরকে তুমি এসে রাজার সিংহাসনে বসিয়ে দিয়েছ। আরেকটা উদাহরণ যদি আমি দিই, তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। তাও একটা কবিতা থেকে দিচ্ছি, তোমাদের পাঠ্য কবিতা। যে আছে মাটির কাছাকাছি, সেই কবির বাণী লাগি কান পেতে আছি। যে আছে মাটির কাছাকাছি, সেই কবির বাণী লাগি কান পেতে আছি। তোমাদের নিশ্চয়ই মনে পড়েছে কোন কবিতা, বলতে পারবে? ভেরি গুড, এটা হচ্ছে ঐকতার কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে আছে মাটির কাছাকাছি, সে অনাগতকালের কবিকে তিনি বলেছেন, যে প্রান্তিক শ্রেণীর মানুষের কাছে বসবাস করছেন, তাদের জীবনকে খুব কাছে থেকে দেখছেন, তাদের সাথে তার আত্মীয়তা তিনি তৈরি করে ফেলেছেন। তার সেই কবির কবিতার থেকে, সেই কবির সাহিত্যের জন্য তিনি অপেক্ষা করছেন। রবীন্দ্রনাথ ঠাকুর সেই অনাগতকালের কবির সাহিত্যের জন্য কিন্তু অপেক্ষা করছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আলোচনার দরকার ছিল। আমাদের বাক্যের গুণগত বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগ এটা আলোচনা করলাম। এর আগের দুটা প্রশ্ন, একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন, এটি আলোচনা করেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তারপরে 6 নম্বর প্রশ্নে যেটা বাক্য শুদ্ধিকরণ পড়বে, সেখানে বাক্য শুদ্ধতার শর্তাবলী নিয়ে আমি আলোচনা করেছি। আমি আশা করছি তোমরা বাসায় এগুলো একটু প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করবে এই জন্যে, কারণ তোমাকে পরীক্ষায় বসতে হবে, পরীক্ষা দিতে হবে, ভালো নম্বর পেতে হবে। ভালো নাম্বার পেতে হলে তোমাকে অবশ্যই এগুলো ভালো করে পড়ে নিজের আয়ত্তে নিয়ে তারপর পরীক্ষার হলে যেতে হবে। কারণ ব্যাকরণের কোনো অংশই কিন্তু তোমার নিজে থেকে লেখার কোনো স্কোপ নাই। আমি আশা করছি তোমরা বাসায় ভালো থাকবে, নিরাপদে থাকবে, এবং আমার এই আলোচনাগুলো বারবার একটু দেখে তোমরা বইয়ের সাথে মিলিয়ে একটু পড়ে নেবার চেষ্টা করবে। তোমরা ভালো থাকবে। তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।